এসেছি এক জায়গায় যেখানে 99,99,999টি দেবী এবং দেবতার মূর্তি খোদাই রয়েছে। এমন এক জায়গায় যেখানে স্বয়ং মহাদেব শয়ন করেছিল। এই ভিড় এখানে তো। 15663 আমাদের আগরতলা থেকে শিলচর যাওয়ার শিলচর এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে 11টা 2-এ। আর টিকিটের মূল্য আমাদের আগরতলা থেকে ধর্মনগরে মাত্র 55 টাকা। একটা কথা কি জানো, কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্কতে অনেক বেশি দামি এবং ভালোবাসার হয়। ঠিক তেমনই হলো আমাদের আগরতলা দাদাটা অভিজিৎ দা। তিনি না, তুমি করেই বলি, যাই হোক, সে আর দিদি মানে তার ওয়াইফ আর তার মেয়ে দিয়া, এই 3 জন এত ভালোবাসা দিয়েছে, এত খাতির করেছে, মনে হবে না যে কদিন আগে তাদের সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এটা কিন্তু একজন ইউটিউবারের সব থেকে বড় প্রাপ্য। একজন অচেনা মানুষ হওয়া সত্ত্বেও ভিডিওর মাধ্যমে এতটা আপন হয়ে যাওয়া, তাই নয় কি? ট্রেন কিন্তু পুরো ফাঁকা। আমার সিট হচ্ছে আমার এই সামনে। 139 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 5 মিনিট লেটে 6টা স্টেশন ক্রস করার পর আমরা চলে এসেছি এখন ধর্মনগরে। আমরা ধর্মনগরে এসেছি, তার কারণটা বলেই দেই, বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়ি। শুধু কলকাতা থেকে ত্রিপুরা ধর্মনগরে এসেছি বিয়ে বাড়ি, আর সাথে অবশ্যই ত্রিপুরার ধর্মনগরে যত সাইট সিন আছে সেগুলো তো দেখবই। ঢালো ঢালো, ঠান্ডা লাগছে, এক্সপ্রেশন কর। ক্যামেরাটা একটু সরাও। আমাদের রাইট। আজকে তোমার কি জানি না, তবে খুব এক্সাইটেড। এসেছিলাম বন্ধুর বিয়ে খেতে ত্রিপুরা ধর্মনগরে। আর এখানে এসে শুনলাম ধর্মনগরে নাকি দারুণ একটা জায়গা আছে, তা আমার ইষ্ট দেবতা মহাদেবের জায়গা। সেটার নাম হলো উনাকোটি। ঠিক তার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম একটা ভাইয়ের বাইকে করে। এসে উনাকোটি আসতেই পারো, কারণ এই যে জার্নিটা, যদি সাথে বাইক থাকে তাহলে তো কোনো কথাই নেই, দারুণ জার্নি হবে। আমি একটা ভাইয়ের বাইকে করে যাচ্ছি। ফাইনালি আমরা উনাকোটি যাওয়ার রাস্তা চলে আছে। এখান থেকে 900 মিটার দূরে আমাদের উনাকোটি। ওয়াও, হোয়াট আ থ্রিলিং জার্নি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে এখানে যাওয়ার, প্রথমত এটা আমাদের মহাদেবের জায়গা, আর সেকেন্ড এটাও কিন্তু আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এটা সবথেকে অ্যাট্রাক্ট করেছে। যেমন উনাকোটি অর্থের কি হয়? উনা মানে কি? 1 কম, আর কোটি মানে জানো তোমরা, অতএব 1 কোটি থেকে 1 কম, সেই জায়গায় যাচ্ছি। এর উদ্দেশ্যে উনাকোটির নিয়ে অনেক রকম গল্প রয়েছে, সেই গল্প তো অবশ্যই বলবো। বাট উনাকোটি মানে কত বলো তো, লিখে দাও তো, উনাকোটি সংখ্যায় কত হয়, কমেন্ট চাই। উনাকোটি স্থানটি ত্রিপুরার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
কৈলাসহর থেকে প্রায় 8 কিলোমিটার এবং রাজ্যের রাজধানী আগরতলা থেকে 185 কিলোমিটার দূরে অবস্থিত। ঊনাকোটি পাহাড়ে উলম্ব পৃষ্ঠটি প্রাচীন লোকেরা বিভিন্ন পৌরাণিক দৃশ্য যেমন শিব, গণেশ, উমা, মহেশ্বর ইত্যাদির বিভিন্ন মূর্তি চিত্র খোদাই করতে ব্যবহার করত। অলরেডি পিকনিকের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের মেইন গেট আর পাশ দিয়ে যেতে হবে আমাদের। এই যে কাউন্টার দেখলে, এখানে কিন্তু টিকিট কাউন্টার না, এটা হলো তোমরা যে ঢুকছো ভিতরে তার প্রমাণ, আর তার ফোন নাম্বার এভরিথিং দিতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা ঢুকতে পারবে। আর ঢোকার মুখেই একটা এত সুন্দর একটা আলপনা দেখো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো তোমরা কখন আসবে। সকাল 6টা থেকে বিকেল 5:30 অবধি কিন্তু এখানে অল টাইম তোমরা এন্ট্রি থাকতে পারবে। আর সবচেয়ে বড় কথা এই যে এক ভাই, তোমরা জানো নিশ্চয় আমি বিয়ে বাড়ি এসেছি ত্রিপুরাতে, তাই এই ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। আর তুমি জানো কেমন আমরা মিশি সব জায়গায়, তাই ভাইকে কষ্ট করে নিয়ে এলাম আমরা আর কি ঘোরাতে। আর তোমরা যদি বাই অটো বা গাড়িতে আসো ধর্মনগর স্টেশন থেকে, তারপর দেখ ঊনাকোটি কত 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 করে একজনই, এমনি ভাড়া কত হয় যদি এখান থেকে ঊনাকোটি ভাড়া কত তো বলছি তো বলুন। এখান থেকে 20 টাকা স্ট্যান্ডে থেকে আপনি যাবেন 70 টাকা। ওকে, তো এখান থেকে আবার আপনি 2.5 কিলোমিটার জায়গা বা অল্প কম একটু ওকে এটা যেতে হবে। ওকে, যদি এখান থেকে রিজার্ভ করা হয় তাহলে কত ভাড়া ঊনাকোটি অবধি? 800 টাকা। কত? 800-900 টাকা? 800-900 টাকার মধ্যে হয়ে যাবে। ঊনাকোটি হিন্দু দেবতাদের চিত্রিত বিশাল পাথর কাটা প্যানেলের জন্য বিখ্যাত। ঊনাকোটি 4th থেকে 9ম শতাব্দীর মধ্যে ত্রিপুরার যে প্রাচীন শৈব উপাসনা করা হতো তার প্রমাণ দেয়। ঊনাকোটির শিলা খোদাইগুলি পশ্চিমমুখী এবং একটি সুন্দর ল্যান্ডস্কেপে অবস্থিত, যেখানে সবুজ গাছপালা রয়েছে এবং পাহাড়ের মধ্য অংশে পূর্ব পশ্চিম দিকে নিচের দিকে প্রবাহিত একটি স্রোতও রয়েছে। এই রাস্তা দিয়ে এসে আমার দুটো রাস্তা পড়বে, একটা এদিকে একটা এদিকে। এদিকে লেখা আছে পাথরে খোদিত গণেশের মূর্তি। যদি গণেশের মূর্তি দেখতে চাও তাহলে এদিকে, আগে গণেশকে দেখে আসি, দেন এদিকে আর নেশুর গণেশের মূর্তি আছে, তারপর এদিকে আমরা এসে এক্সপ্লোর করবো, কারণ এদিকে অনেকটা কিছু আছে। ঊনাকোটির এই যে পাথরের খোদাইয়ের উপরে অনেক গল্প আছে, যে গল্পটা আমি ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে পেয়েছি অথেন্টিক্যালি। গল্প তো অনেকের মুখে অনেক রকম, বাট আমি যেটা পড়লাম সেটা হলো কি, যে মথুরায় তো বৃন্দাবন আছে আমরা জানি, ঠিক তেমনভাবে আরেকটা বৃন্দাবন তৈরি করার জন্য স্বয়ং মহাদেব তার সঙ্গী সাথী মানে আরও বাকি 99,99,999 জন দেবতা এবং দেবীদেরকে নিয়ে যাচ্ছিল আলাদা একটা বৃন্দাবন বানাবে বলে, ঠিক আছে। কিন্তু রাস্তায় এই সেই জায়গায় যেখানে তারা রেস্ট নিয়েছিল। এবার রেস্ট নেওয়ার পরে তাদের স্বাভাবিক ব্যাপার, তার পরের দিন সকাল পর বেরিয়ে যাবার কথা। একদম ভোরের আগে মানে সূর্যোদয়ের আগে শুধুমাত্র আমাদের মহাদেব জেগে গিয়েছিল, কারণ তার পরের দিন যাত্রা শুরু করতে হবে। কিন্তু বাকি যে সব দেবী এবং দেবতারা ছিল তারা ঘুম থেকে উঠেনি। এতে মহাদেব খুব রেগে গেছে, আমি মহাদেব হয়ে উঠে গেলাম আর তোমরা উঠতে পারো নি। সেই হিসাবে তখন কিন্তু অভিশাপ দিয়েছিল, এবং অভিশাপ দেওয়ার পরে তারা প্রত্যেকে পাথরে পরিণত হয়েছিল। এটা হলো একটা গল্প, আরও অনেক গল্প আছে, দেখতে দেখতে শুনবো। এখন যেটা যাচ্ছে আমরা গণেশ মূর্তি যেখানে আছে, এবং সাথে হচ্ছে গণেশ কুণ্ড। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, এটা যেন বর্ষাকালে যদি আসতাম না প্রচুর জলের ধারা পড়তো। আর ওই কোণা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা, এখানে জলের ধারা কিন্তু প্রচুর পড়তো, এটা মিস হয়ে গেল। চতুর্মুখ লিঙ্গ দেখতে পাচ্ছ, এই লিঙ্গে 4টে মুখ। যদি দেখি দেখো, চতুর্মুখী লিঙ্গর সামনেই রয়েছে এই যে আমাদের
গণপতি বাবা। হ্যাঁ যাবো অবশ্যই, এদিক দিয়ে গেলে একদম কাছাকাছি যা যাবে, কিন্তু এখান থেকে আসলে কি পুরো ভিউটা তোলা যাচ্ছে তার জন্য আর কি। জলে আওয়াজ শুনতে পাচ্ছ, দেখো জল বইছে দেখছো, এটাই হলো তোমার গণেশ কুণ্ড, একদম গণেশের মূর্তির সামনে। কি অবাক লাগে না? কি করে সম্ভব, মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে, মানে ভাবো 700 থেকে 800 শতাব্দীতে হয়েছে, বা 200 এদিক 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ, 1200-1300 সাল আগে এইটা প্রায় তৈরি করা। তখনই আধুনিক কিছু যন্ত্রপাতি ছিল না, কিন্তু হয় মাইথিক্যালি হয়তো স্বয়ং ভগবান তৈরি করেছে, অথবা যে তৈরি করছে তার হাতের জাদুই আলাদা, তাই না? এই যে গণেশের মূর্তিটা দেখলে সেটা কিন্তু 7 মিটার বা 22 ফুট উচ্চতা। তার ডান দিকে আরও দুটি হাতির মাথাওয়ালা দেবতা রয়েছে। দাঁড়িয়ে থাকা হাতির মাথাওয়ালা ছবিগুলি উপবিষ্ট গণেশের প্রতিমূর্তি থেকে ইকনোগ্রাফিকভাবে আলাদা, কিন্তু এদেরকে দাঁড়ানো অবস্থায় চিত্রিত করা হয়েছে এবং তাদের যথাক্রমে কোমর, 3-4টি দাঁত এবং 6 এবং 8টি হাত রয়েছে। উপবিষ্ট গণেশের মূর্তিটি একটি প্রসারিত পেট, একটি দাগ এবং 4টি হাত সহ দেখানো হয়েছে। ওই দিক দিয়ে আবার উঠে এলাম, উঠে এসে আবার নিচের দিকে যাব। এখানটায় দেখো, এখানে অনেক বড় কিন্তু মূর্তি রয়েছে। আমি তোমাকে ভালোবাসি, এদের ল্যাঙ্গুয়েজে কী হয় জানো, আমি তোমারে ভালো পাই। ঠিক আছে, কষ্ট হয়ে গেছে। সাইটের সবচেয়ে কেন্দ্রীয় এবং সুস্পষ্ট ব্যক্তিত্ব হল উনকোটিশ্বর, কাল ভৈরব নামে পরিচিত। শিবের বিশাল শিলা কাটা মূর্তিটা প্রায় 30 ফুট উচ্চতায়। এখন যেখানে এসছি নিচটা দেখো জল, মানে এটা গৌরীকুণ্ড। যেমন আমরা জানি কেদারনাথে যাওয়ার আগে পরে গৌরীকুণ্ড চান করে আমি গেছি, মানে হিসাব মতো যেখানে যেখানে মহাদেব থাকবে সেখানে সেখানে কিন্তু একটু গৌরীকুণ্ড থাকবে, আর যেখানে মহাদেব থাকবে সেখানে তো একজন থাকবেই, তুমি জানো সেটা, কাল ভৈরব। আর ঠিক কাল ভৈরবের মূর্তি কিন্তু একদম আমাদের চোখের সামনে, জাস্ট দেখার মতো, মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি কী করে সম্ভব। আর এই জিনিসটা ঊনকোটি সম্পর্কে কিন্তু মানুষের খুব কম ধারণা, জানেই না, বিশেষ করে জানেই না। তাই রিকোয়েস্ট করবো যারা শিব ভক্ত আমার মতো, প্লিজ তোমরা কিন্তু ভিডিও শেয়ার করো, যাতে শিব ভক্ত যারা তারা কিন্তু অবশ্যই আসে, তাহলে এই জিনিসটাকে কোথাও পাওয়া যাবে না। আর যেখানে মহাদেব থাকবে সেখানেই তো আমাদের নন্দী মহারাজ থাকবে, আর নন্দী মহারাজ দেখ কত সুন্দরভাবে এখানে কিন্তু আঁকা আছে, জাস্ট দারুণ। শুধু নন্দী মহারাজ না, তাছাড়া কিন্তু এখানে প্রত্যেকটা, এটা ঠিক বুঝতে পারছি নাকি, তোমরা বুঝে নিও, পারলে কমেন্ট করে নিও। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা দেবী দেবতা মূর্তি করা আছে, ওই উপরে গেলে তো প্রচুর পাবে। তৃতীয় চোখটি কপালে উলম্বভাবে চিত্রিত করা হয়েছে এবং অন্য দুটি চোখ কোণ ছাত্র ছাড়াই ডবল ছেদযুক্ত রেখা দিয়ে নির্দেশিত। মুখের সাথে সোজা নাককে দাঁতের প্রতিনিধিত্বকারী উলম্ব রেখা সহ একটি সরু চেরা হিসাবে চিত্রিত করা হয়েছে। মুখের উপরে একটি ছেদযুক্ত রেখা রয়েছে যা একটি লুপে পরিণত হয়েছে, যা একটি গোপকে চিত্রিত করেছে। কি হিউম্যাঙ্গাস, জাস্ট দেখো কত হাইটটা। কাল ভৈরবের দুপাশে শুধু সার্কেল করা আছে,
নিশ্চয়ই লক্ষ্য করেছো। এখানেই কিন্তু শুধুমাত্র পুজো হচ্ছে একদম, যেহেতু এটা গৌরীকুণ্ড। এখানে প্রতিদিন পুজো হয়। আর গৌরীকুণ্ডের জল মানে খুবই পবিত্র। একটা কথা আছে, আমি এটা বিশ্বাস করতাম না। যখন কাশী বিশ্বনাথে গিয়েছিলাম, সেখানে অনেকজনকে দেখেছিলাম নন্দী কানে কানে বলতে। কি ব্যাপার, নন্দী কানে কানে কি বলছে? তাই কথা হলো যে যদি মহাদেবের কাছে কিছু চাও, কিছু আশা চাও, তা সব থেকে ভালো হবে আশা পূরণ যখন ভগবানের সবচেয়ে প্রিয় তা নন্দী মহারাজকে বলবে। নন্দী মহারাজ তোমার খবরটাকে গিয়ে আগে মহাদেবের কাছে পাঠাবে। এই জিনিসটা খুব বাজে। নিজের ভালোবাসার মানুষের যদি নাম খোদাই করতে চায়, নিজের মনে খোদাই করো। এইসব জায়গায় খোদাই করে কি মানে? কাল ভৈরবকে ক্রস করে কাল ভৈরবের মাথায় টোপর দেখেছো? জাস্ট দারুণ কিন্তু। তার পাশে হচ্ছে দেবীর মূর্তি, তার পাশেই আরেকটা দেবতার মূর্তি। রীতিমতো কিন্তু দাঁত পর্যন্ত খোদন করা হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখেছো? দাঁত পর্যন্ত আছে, গোনাও যাচ্ছে কটা দাঁত আছে। কমেন্ট করে দিও তো কটা দাঁত আছে। তারপরে যদি পাশে যায়, ওইখানে রীতিমতো কিন্তু অস্ত্র শস্ত্র নিয়েও কিন্তু দেওয়া যেতে হচ্ছে, অস্ত্র শস্ত্র নিয়ে আছে কিন্তু মূর্তির মধ্যে। বিশাল ব্যাপার, দারুণ দারুণ। মানে আমাদের কালচার, সনাতন ধর্মের কালচার সত্যি আমাদের খুব গর্বিত করে। কিন্তু অনেক হয়তো এরকম অনেক কালচার আছে, সেটা হয়তো আমরা জানিই না। সেগুলোকে কিন্তু এক্সপ্লোর করা প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কিন্তু দায়িত্ব। সে দায়িত্ব পালনের সামান্য একটুখানি ভাগিদার না আমি হলাম, তাই নয় কে? একটা মূর্তি যার কি চারটে পা পুরো বোঝা যাচ্ছে, কিন্তু সামনে মুখ। এটা কোন প্রাণী আমি তো ঠিক বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো। শুধু না, ওইখানে আরেকটা পায়ে সাইন আছে, যেদিকে তাকাবে সেদিকে কিছু না কিছু সিম্বল কিন্তু আছে। নিচে এতক্ষণ যা দেখলাম সেগুলো সব মানে ঠিকঠাক অবস্থায় পড়ে থাকা অবস্থায় দেখলাম। এবারে এখন যেগুলো দেখবো সেগুলো হয়তো কোনো পাথর ছিল, পাথরটা কোনো কারণে ভেঙে গেছে। কারণ এই পাথরে যে মূর্তি যে খোদাইগুলো, এরা তো কয়েক মানে 1 থেকে 1.5 হাজার বছর আগে, তো তা সেগুলো ঠিক স্বাভাবিক ব্যাপার। ভূমিকম্প, এখানকার একটু রেইনফল বেশি হয়, তার জন্য ক্ষয়ে যায়। ক্ষয়ে হওয়ার পরে কী হয়, টুকরো টুকরো পাথর ভেঙে পড়ে যায়। সেগুলোকে কিন্তু আলাদাভাবে সংরক্ষণ করা হয়। আর সেখানেই যাচ্ছি সংরক্ষণ স্থানে আর কি। কিন্তু সাবধানে, যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপের হয়ে যাবে। বাবা, এই যে মূর্তির সংগ্রহশালা, ও মা গো, এখানে একটা বড় গাছ আছে, এখানে পুজো হয়। হ্যাঁ, ওইখানে মহাদেবেরও পুজো আছে।
কতটা পাথর এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। ওয়াও, সংগ্রহশালা। এখানে প্রচুর রক আছে দেখতে পারলে, তার মধ্যে খোদাই করা আছে। আর যদি নিজেকে হারিয়ে ফেলতে চাও জঙ্গলের মধ্যে, তাহলে অবশ্যই রাস্তা খোলা আছে, চলে যেতে পারো। আমি আপাতত হারাতে চাই না, তোমাদের কাছে থাকতে চাই। তো আবার নিচে নামতে হবে, 5:30টার মধ্যে বন্ধ হবে। এখন বাজে প্রায় 5টা বেজে গেছে অলরেডি, আর মাত্র 30 মিনিটস আমাদের হাতে আছে। অতএব যদি আসতে চাও খুব তাড়াতাড়ি এসো। এই যে মূর্তি দেখতে এটা উল্টো হয়ে গেছে, মানে উপর থেকে নিচে পড়েছে উল্টো। এই একটা মূর্তি আছে, ওইখানে একটা মূর্তি আছে, এরকম চারিদিকে মূর্তি ছড়িয়ে আছে। কিন্তু তো এখানে অনেকে কিন্তু ঘুরতে আসে। দাদা দিদিরা তোমরা কেমন আছো? কোনখান থেকে এসেছেন আপনারা? কৈলাসহরী। আচ্ছা, কৈলাসহরী থেকে যদি এখানে আসে কি করে আসবে, মানে আপনারা কিভাবে এসেছেন? বাইকে? আমরা তো বাইকে চলে আসি। আচ্ছা, যদি কেউ এমনি গাড়িতে করে আসে সেক্ষেত্রে কি? কোথা থেকে? কৈলাসহর থেকে গাড়িতে করেও আসতে পারবে। হ্যাঁ, টাউন থেকে কেমন ভাড়া দেওয়ার? টমটম আছে না, টমটমও আসে, তারপরে অটোও আসে। কেমন কি ভাড়া? ভাড়া তেমন বেশি না, 20 টাকা হয়তো, 20 টাকার মধ্যে হয়ে যাবে। 8 কিলোমিটার এখান থেকে, কৈলাসহর থেকে এখান থেকে। এখন যেমন কেউ নেই, 5:30 বন্ধ হয়ে যায়, ঠিক তেমনই বছরে একটা দিন অষ্টমঙ্গলী মেলা। সেই মেলায় কিন্তু প্রচুর লোক বসে, প্রচুর লোক আসে, কয়েক হাজার হাজার মানুষ আসে। সেই সময় এখানে বিশাল বড় জাঁকজমকভাবে করা হয়। আর যেহেতু এটা এপ্রিল মে মাসে হয়, মেলাটা এপ্রিল মে মাসের মধ্যে হয়, অতএব সেই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়। এই যে নিচে দেখালাম, খুব দেখালাম জল যাওয়ার ঘুরে যায়, সেখানে প্রচুর মানুষ কিন্তু চান পর্যন্ত করে, স্নান করে। ভাষা এখানে পাল্টে গেছে। দেখা যাচ্ছে এখানে, শুনতে পাচ্ছ তোমরা হয়তো, এই জলের আওয়াজটা কন্টিনিউয়াসলি, যতই শুকনো পড়ুক ত্রিপুরাতে এই জলের আওয়াজটা থাকবেই থাকবে। মানে এই জল একটু হলেও এখান দিয়ে পড়তেই থাকবে, মানে বুঝতে পারছো, এই জল কিন্তু কখনো শুকায় না, কখনো শুকায় না, একটু হলেও থাকবেই থাকবে। ঘড়ি কাটে বেজে গেছে প্রায় 5:25। এতক্ষণে যারা এখানে গার্ডে আছে, সিকিউরিটি গার্ড, তারা কিন্তু ওয়ার্নিং দেয় বাঁশি বাজিয়ে, কারণ যেহেতু জঙ্গলে অবস্থিত, এখানে কিন্তু 5:30টায় বেশি থাকতে দেয় না। অতএব স্বয়ং 99,99,999 দেবদেবীকে সাথে নিয়ে আমরা এই ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। হর হর মহাদেব। গার্ডকে জিজ্ঞাসা করলাম, এখানে কিন্তু থাকার জন্য কোনো রকম রুম বা হোটেল কোনো বন্দোবস্ত নেই। ইভেন এখন 5:30 বেজে গেছে, কয়েকটা দোকান খোলা আছে। এই কয়েকটা দোকান খোলা জিজ্ঞেস করি। নমস্কার দিদি, কেমন আছেন? ওই কি পাওয়া যায় দোকানে? দোকানে ঠান্ডা গোলাপ, খাবার জন্য যদি পেট ভরে খাওয়ার জন্য কি পাওয়া যায়? পুরি সবজি আইবো, পুরি সবজি হবে, ডিম আমলেট, তারপরে রুটি সবজি। কেমন কি দাম? ওই তো পুরি সবজির দাম কত? সবজি 20 টাকা। কটা থাকবে ওর মধ্যে? দুটো থাকবে। আর সবজি। এখানে থাকার মতো জায়গা কোথাও নেই? না। কোথায় থাকতে হবে যদি কেউ যায়? শহরে, কৈলাসহরে যেতে হবে? তার আগে নেই, তাই তো? মোটামুটি এখানে লোকজন কেমন আসে? এখন তো কমে গেছে লোক। কোন সময় বেশি লোক আসে? ডিসেম্বর মাস। হ্যাঁ, এখানে যে মেলাটা হয় সেই মেলাটা কেমন ধরনের? মেলা হয়তো একটা শুনেছি। দুইটা মেলা হয়। হ্যাঁ, কি মেলা? পৌষ সংক্রান্তি হ্যাঁ আর বাসন্তী মেলা। ওকে। চৈত্র মাসে প্রচুর লোক হয় একটু এই সময়? প্রচুর লোক, দোকান গাইতো রাস্তা পর্যন্ত। ওকে। এই দোকান কত অবধি খোলা থাকবে? কত অবধি খোলা থাকবে দোকানটা? দোকানটা সকাল 8টা খুলবো আর 5টা হইলে বন্ধ হয়ে যাবে। সব দোকান এরকম বন্ধ হয়ে যাবে, তাই তো?